আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি স্টিল নিয়ে কথা বলবো। এসএসসি স্টিলটা লিস্টেড হয়েছে 2019 এবং লেটেস্ট অবস্থা তাদের 8টা অ্যাসেট কোম্পানি আছে, 8টার মধ্যে 4টেই লিস্টেড। এখন প্রত্যেকটারই পারফরমেন্স খারাপ। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের 16 তারিখে একটা নিউজ করেছিল। নিউজটা ছিল এসএসসি স্টিল টু ইস্যু 500 crores বন্ড ফর এক্সপানশন। অর্থ হলো এসএসসি স্টিল 2019 সালে আইপিওতে লিস্টেড হয়েছে। এই কোম্পানিটা বাজার থেকে 500 কোটি টাকার বন্ড দিয়ে টাকা উঠাবে। 500 কোটি কি করবে? এটা নাকি তারা এক্সপানশন করবে। পত্রিকার রিপোর্ট অনুসারে তাদের আগের লাইবিলিটি শোধ করবে। আগের লাইবিলিটি যদি আমরা একটু দেখি, 2023 সালে তাদের যে অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টসে তাদের পেইড আপ ক্যাপিটাল ছিল 3286 মিলিয়ন এবং ওখানে তাদের লাইবিলিটি ছিল 4012 মিলিয়ন ছিল। 4000 মিলিয়ন ছিল লাইবিলিটি, মানে তার ক্যাপিটাল যত তার চেয়ে বেশি। অলরেডি তারা লোন করে ফেলেছে। তো এই অবস্থায় নভেম্বরের দিকে এই কোম্পানি এটা এক্সপানশন করেছে। এক্সপানশন করতে গিয়ে তারা সালি ইন্ডাস্ট্রি কিনেছে 1500 মিলিয়ন দিয়ে। তারপরে আলফালা স্টিল একটা কিনেছে, তাও 1600 মিলিয়ন দিয়ে। তারপরে পেনিনসুলা ইন্ডাস্ট্রি সুপার স্টিল একটা, তাও কিনছে 1300 মিলিয়ন দিয়ে। মোট তারা 4400 কোটি টাকা দিয়ে এই কয়টা এক্সপানশনে গেছে। এদের রিলেটেড কোম্পানি হচ্ছে 8টা এবং লিস্টেড হচ্ছে ফুয়াং সিরামিক লিস্টেড, তার জেনারেশন লেক্স লিস্টেড, তারপর ওয়াইম্যাক লিস্টেড, আর এসএসটি লিস্টেড তো আছেই। এই 4টা লিস্টেড কোম্পানি যারা ম্যানেজ করছেন, ডেফিনেটলি তারা অনেক এক্সপার্ট লোক। তো এক্সপার্ট লোক হলে তো এক্সপার্টনেসটা আমরা এই লিস্টেড কোম্পানির পারফরমেন্স থেকে পাচ্ছি না। তো এইসব লোকের কাছে লোন গেলে লোনের অবস্থাটা কি হবে? এই যে এসএসসি লিস্টেড, এদের ডিভিডেন্ড রেকর্ড অত্যন্ত খারাপ। তারপরে ফুয়াং সিরামিক এরও ডিভিডেন্ড রেকর্ড খারাপ, এটাও লিস্টেড। জেনারেশন নেক্সট লিস্টেড, এটারও অবস্থা খুবই খারাপ। তো এই খারাপ এই কোম্পানিগুলো একটা লিস্টেড একটা গ্রুপ এর পিছনে কাজ করছে এবং আমি তো এদেরকে এই পুঁজিবাজারের অশ্বিনী সংকেত বলে মনে করি। আরেকটা রাবগব বোয়ালবোধে পুঁজিবাজারে আবির্ভূত হয়েছে। এই যে যতগুলো কোম্পানি তাদের এই লিস্টের মধ্যে আছে, প্রত্যেকটা কোম্পানির পারফরমেন্স খারাপ। এসএসসি স্টিল 2023 সালে তার পেইড আপ ক্যাপিটাল ছিল 2386, তার বিপরীতে 4060 মিলিয়ন ছিল তার লাইবিলিটি। এর মধ্যে বিশাল একটা অ্যামাউন্ট হচ্ছিল লং টার্ম লাইবিলিটি। তারপরে সে যে 404 মিলিয়ন বা 450 মিলিয়ন ইনভেস্টমেন্ট করলো, টাকাটা কোথায় পাইল? তাহলে এই টাকাটা সে ব্যাংক থেকে নিয়েছে। তো ব্যাংক থেকে টাকাটা নিয়ে কোথায় ইনভেস্ট করলো? 5 বছর 7 বছর আগে যেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সেই কোম্পানিটা সে 103 বিলিয়ন টাকা দিয়ে কিনছে। এটা কি কিনাটার জন্য, টাকা বাইর করার জন্য কিনছে নাকি? এই প্রশ্নটা আমরা করতে পারি। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা করতে দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে টাকা বাইর করতে গেলে একটা প্রজেক্ট দেখাতে হয়। এটা প্রজেক্ট দেখাতে হয়। এখন প্রজেক্টের ভায়াবিলিটি কতদূর সেটা কে দেখে আমি ঠিক জানি না। আমাদের এনপিএল এর দিকে তাকালে দেখা যাচ্ছে প্রজেক্টের ভায়াবিলিটি খুব ক্রিটিক্যালি যেভাবে দেখার কথা ওইভাবে দেখা হয় না। তো এখন দেখা উচিত যে পুঁজিবাজারের একটা কোম্পানি লিস্টেড হইয়া 3000 মিলিয়ন তার পেইড আপ ক্যাপিটাল, তারে এর 3 গুণ লাইবিলিটি স্যাংশন কিভাবে হয়? এই প্রশ্নটা এখন যদি সিকিউরিটি রেগুলেটররা তাকে এই 500 কোটি টাকা বাজার থেকে বন্ড উত্তোলন করতে দেয়, এই বন্ডের টাকা পরিশোধ, বন্ড হয়তো পাবে, মানুষ তো লোভে কিনবে, জিরো কুপন বন্ড
ইন্টারেস্ট রেট বড় করে দিলে মানুষেরা কিনবে। 1,000 টাকার বন্ড যদি 800 টাকা দিয়ে পায় অনেকে কিনবে, কিন্তু এই বন্ড তো পরে রিপেমেন্ট হবে না। এদের ট্র্যাক রেকর্ড কি? শুরুটা করতে হয়েছে, যদি বলি যে জেনারেশন নেক্সট দিয়ে শুরু হয়েছে, যে সেটার অবস্থা তো খুব খারাপ। তারপরে ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিতে ফুয়াং এর নামটা অনেক পুরনো, কিন্তু পুঁজিবাজারে আমি যদি ডিভিডেন্ড রেকর্ড দেখি, তাদের ক্যাপাসিটি এক্সপানশন দেখি, একদম নগণ্য। সে নগণ্য একটা কোম্পানি ওনারা অ্যাকোয়ার করেছেন কি জন্য? ওই যে লোন স্ক্যামের জন্য। আরেকটা মজার ব্যাপার হলো, এই যে এতগুলো লাইবিলিটি, এতগুলো মানি, আমি বললাম যে প্রায় 800 বিলিয়ন লাইবিলিটি মনে হচ্ছে এখন করলে দাঁড়াবে। আগে ছিল 4,000, এখন আরো 4,500 যোগ করলে প্রায় 850-900 বিলিয়ন লাইবিলিটির কোম্পানির প্রোডাকশন ক্যাপাসিটি কত? ওই কি বলে বিএসআরএম এর 10% হবে। বিএসআরএম হলো 18 লাখ আর মেট্রিক টন তাদের অ্যানুয়াল ক্যাপাসিটি, আর এদের হলো 1 লাখ টন। তারপরে জিএসপি ইস্পাত হলো 14 লাখ টন। তো ওগুলোর সাথে তুলনা করলে ইনভেস্টমেন্ট, সেলস টার্নওভার এবং লোন লাইবিলিটি সবগুলো অসম্ভব মিসম্যাচ। তো এটা আমি এটার পত্রিকায় যেসব নিউজ আসছে এবং তাদের এসএসজি স্টিলের ওয়েবসাইটে যেসব তথ্য আছে এবং এক্সপানশনের যেসব খবরগুলো পত্রপত্রিকা আসছে, সবগুলো সামারি করলে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই গ্রুপের কিংমেকার যারা আছে তারা এইসব প্রজেক্টের নামে লোন করে টাকাটা মেরে দিচ্ছে। লোন নিচ্ছে একটা প্রজেক্টের জন্য 1 বিলিয়ন, ওখানে হয়তো 500 মিলিয়ন দিয়ে ওটা কিনছে আর 500 মিলিয়ন ওনার পকেটে নিচ্ছেন। এরকম একটা জিনিস বোধহয় সামনে আসতে পারে। তো এই ঘটনাটা বিস্ফোরণ কবে হবে? আজকে থেকে আরো 5 বছর 7 বছর পরে। তো এখন পুঁজিবাজার সম্বন্ধে আমরা যখন ঘাটাঘাটি করি, বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করি। তো এই জন্য আমি বলতেছি যে যারা এদেরকে বন্ডের ব্যাপারে প্রমোট করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কোম্পানির ওভারঅল লাইবিলিটি অ্যাসেস করা এবং এই যে রেভিনিউ জেনারেট করবে সেই রেভিনিউ থেকে এই লাইবিলিটির কস্ট অফ লোন বাদ দেওয়ার পরে সারপ্লাস কিছু থাকবে কিনা প্রিন্সিপাল পেমেন্ট করার, এই জিনিসটা সামগ্রিকভাবে দেখা উচিত। এখন যদি বলেন যে সব লিমিটেড কোম্পানি সব আলাদা আলাদাকে আপনি কনসলিডেট করেন, কনসলিডেট করে এই যে সিঙ্গেল হোল্ডিং এ আনি নিয়ে আসেন। এখানে কোনো গ্রুপ নাই, গ্রুপের নাম নাই, গ্রুপের একটা নাম দেন, XYZ একটা নাম দিয়ে এটাকে ওইভাবে রিভিউ করে দেখেন যে তারা বাজারে 500 কোটি টাকার আর বন্ড বিক্রি করার মতো তাদের লিগ্যাল রাইট আছে কিনা। তো সিকিউরিটি রেগুলেটরের কাছে ওরা যাবে এবং যারা ওদের এটা উত্থাপন করবেন তারা সিঙ্গেল উত্থাপন করবে। বাট আমি এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করতে চাচ্ছি, অডিটেড ব্যালেন্স শিট, অডিটেড অ্যাকাউন্টস নিয়ে একটা কনসলিডেটেড পজিশন তৈরি করে তারপরে এই বন্ডের ব্যাপারটা দিবে কি না দিবে সে ব্যাপারে হাত দেওয়া। এবং যদি ইন্ডিভিজুয়ালি ওরা যদি ওটা না দেয়, ওরা তো এগুলো কালেকটিভলি দিবে না, এই জন্য দিবে না, তাহলে তাদের থলির বিড়ালটা বেরিয়ে আসবে। এখন আমি মনে করি পুঁজিবাজারে আরেকটা স্ক্যাম হইতে যাচ্ছে। যারা এই কোম্পানির পিছনে আসছে তাদেরকে এখন যদি আমরা সিস্টেমের মধ্যে না আনি, এখন যদি তারা মানি যে ব্যাংকিং সিস্টেম থেকে টাকা নিয়ে যে ফাঁদ তৈরি করছে, এই ফাঁদগুলো যদি আমরা অকেজো করে না দেই, তাহলে বোধহয় আমার এই লিস্টেড কোম্পানির বিনিয়োগকারীরা প্রতারিত হবে। তো এই প্রতারণার জন্য আমার কাছে কেউ ইভিডেন্স চাইলে আমি ইন্ডিভিজুয়ালি ইভিডেন্স প্রডিউস করতে পারবো না, বাট যেটা পারবো যে হচ্ছেটা কি। আপনি এই যে লাইবিলিটি গুলো নিছেন অলরেডি 4,400 কোটি টাকা, তো এগুলো আপনি এগুলোর এগেইনস্টে কি রেভিনিউ আসবে, কি অ্যাসেট আছে, এটা ভ্যালুয়েশন করলে দেখা যাবে ওনারা যে নতুন যে কোম্পানিগুলো অ্যাকোয়ার করেছে, যেই প্রাইসে অ্যাকোয়ার করেছে অথবা যেই প্রাইস না ওই লাইবিলিটিটা নিয়ে নিয়েছেন, এই লাইবিলিটির ওয়ার্থ কত আছে, এগুলো বিচার বিশ্লেষণ করে ইন টোটালিটি বন্ডের ইস্যুটা দেখা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই কোম্পানিটা সামনের দিকে এই যে কয়টা লিস্টেড আছে, এই লিস্টেড কোম্পানিগুলো সামনের দিকে তাদের ডিভিডেন্ড ফোরকাস্টটা কি, এটাও আমরা ওদের কাছ থেকে নিতে পারি।
তো রেগুলেটররা বলেন যে আমাদের আইনে এগুলো এইভাবে নাই, যে না থাকলে আইন করতে করতে তো আমরা বিনিয়োগকারীরা মরে গেছি। আইন আইন করা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। তো যেই আইনের ফাঁক ফোকর দিয়ে বিনিয়োগকারীদের স্বার্থটা নষ্ট হচ্ছে, সেই ফাঁক ফোকরগুলো বন্ধ করা উচিত। আর এইসব তড়িৎ কর্মা লোক হঠাৎ করে এসে এই বাজার থেকে লোনের আকারে হোক, আইপিও আকারে হোক, প্লেসমেন্ট আকারে হোক, টাকা বাজার থেকে টাকা নিয়ে যাবে, এটাকে বন্ধ করা উচিত। নাহলে আমরা ভবিষ্যতে যে সুন্দর পুঁজিবাজার আশা করছি, এই সুন্দর পুঁজিবাজারটা আমাদের ধরাছোঁয়ার বাইরেই চলে যাবে। ভিডিওটা আপলোড হলে আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছেন, এদের ব্যাংকার কারা আমরা জানি না, এসএসসি স্টিলের ব্যাংকার কারা আমরা জানি না, এই ব্যাংকার যারা আছেন বিশেষ করে, তারপরে ফুয়াং সেরিমের ব্যাংকার কারা, জেনারেশন নেক্সটের ব্যাংকার কারা, আপনারা কত টাকা লোন দিচ্ছেন, সেই লোনের টাকাটা আপনারা ফেরত পাবেন কিনা, সময় থাকতে আপনারা এগুলো দেখার চেষ্টা করেন। না হলে কিন্তু আমরা একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতেছি। তার ক্যাপাসিটি অনুসারে তার লোন বিশাল আকারের লোন, তার লোন অনুসারে অ্যাসেট কোয়ালিটি, অ্যাসেটের কোয়ালিটি ইভ্যালুয়েশন দেখার দরকার। কোয়ালিটি করলে দেখা যায় এই অ্যাসেটগুলো যে প্রাইসে কিনেছে সেটা আসলে ওভার প্রাইসে কিনেছে, কিন্তু ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেছে। তো ভিডিওটা আপলোড হলে আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু সাবধান হবেন। ধন্যবাদ।